পুজো করতে বসে আজও মেজাজটা গরম হয়ে গেল রঞ্জনার। আজও সবগুলো বাসি ফুল নিয়ে এসেছে ওর বর অর্পণ। যত বারবার বলে দেওয়া হোক না কেন, অর্পণবাবুর এই একই দোষ। বয়স যত বাড়ছে এই ভুল যেন ততই বাড়ছে। কোনো রকমে ভালো ফুলগুলো বেছে নিয়ে পুজো সেরে রঞ্জনা দেবী নেমে এলেন ঠাকুর ঘর থেকে। আড়াইতলা চিলেকোঠার ওপরে ওনার ঠাকুর ঘর মনের মতন করে সাজিয়েছেন রঞ্জনা দেবী। তাই একটু সময় নিয়েই পুজোটা সারেন প্রতিদিন। এবছর রিটায়ারের পর অর্পণবাবুর কাজ অনেকটাই কমে গেছে, তাই পত্নীর অনিচ্ছাতেও জোর করে বাজারের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। একমাত্র মেয়ে, কলকাতাতে থাকে, ওখানেই চাকরি করে, আবার শ্বশুর বাড়িও ওখানেই। তাই ইচ্ছে থাকলেও চট করে বাবা মায়ের কাছে চলে আসতে পারে না। যদিও কলকাতা থেকে কৃষ্ণনগর এমন কিছু দূর নয়। আবার বাড়ির রাধা মাধব ছেড়ে, এত বড় বাড়ি ছেড়ে রঞ্জনা দেবীও কোথাও নড়তে চান না। বাজার থেকে ফিরে এক কাপ চায়ের জন্য হাপিত্তেশ করে বসেছিলেন অর্পণবাবু। চাটা পান করে একটু বন্ধুদের সঙ্গে আড্ডাতে বেরোবেন। গিন্নি এসে কয়েকটা শুকনো তুলসী পাতা আর এক পিস নকুলদানা কপালে ছুঁয়ে বরের হাতে দিলেন। অবাক হয়ে অর্পণবাবু বললেন, এটা কি করব? গেল বলে রঞ্জনা কঠিন চোখে তাকিয়ে রইল। বউয়ের ভয়ে কোনো কথা না বলে প্রসাদটা মুখে দিয়ে চিবোতে লাগলেন অর্পণবাবু। কঠিন গলায় রঞ্জনা বললেন, এই শুকনো পাতা তুমি গিলতে পারছো না, আর আমার ঠাকুরের জন্য এনেছো এসব? কই, হরিকে দিয়ে যেদিন ফুল আনায় সেদিন তো এরকম শুকনো বাসি পচা থাকে না। বলে শীতল দৃষ্টি নিয়ে অর্পণবাবুর দিকে চেয়ে রইল। শান্ত মৃদুভাষী অর্পণবাবু কোনো কথা না বলে বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে রঞ্জনার দিকে তাকিয়ে বললেন, চাটা? পিত্তি জ্বলে গেল রঞ্জনার। এই মানুষটার সঙ্গে ঝগড়া করা যায়? যদি এক পক্ষ বকবক করেই যায়, আরেক পক্ষ চুপচাপ শোনে, তাহলে কি আর কিছু বলতে ইচ্ছে করে? সবই আমার কপালের দোষ। বলতে বলতে রঞ্জনা দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন। 2 কাপ চা আর 4টে ক্রিম ক্র্যাকার বিস্কুট ট্রেতে সাজিয়ে নিয়ে এসে অর্পণবাবুর সামনে টেবিলে রাখলেন। সকালে অর্পণবাবুর একবার চা পান করা হলেও রঞ্জনার এখনো চা খাওয়া হয়নি। আসলে ঠাকুর না দিয়ে চাও খায় না রঞ্জনা। বউ বেলা অবধি যাতে না খেয়ে থাকে, তাই তো সকাল সকাল বাজারে ছোটেন অর্পণবাবু। নিজে অবশ্য ঠাকুর দেবতা কিছুই মানেন না, তবে কাউকে মানতে বারণ করেন না। এমনকি ঘরে রাধা মাধব সেবার কোনো ত্রুটি রাখেন না। অথচ একটিবার ঠাকুর ঘরে ঢোকেন না। রঞ্জনা দেবী ওনার বরকে মাঝে মাঝে চিনতেই পারেন না। এই তো গত মাসে বেয়ান মেয়ে জামাইয়ের সঙ্গে তারাপীঠ গিয়ে কি অস্বস্তিতেই না পড়তে হলো। বেয়ানের মানত ছিল সবাইকে নিয়ে গিয়ে পুজো দেবার, তাই জোর করে এনাকে নিয়ে যাওয়া হলো। তারপর শনিবারের অমাবস্যার ফিরে অনেক কষ্ট করে মাথা পিছু 500 করে দিয়ে স্পেশাল লাইন দিয়ে তাড়াতাড়ি পুজোর ব্যবস্থা করলো জামাই। এমা, এনাকে কিছুতেই মন্দিরের ভেতরে ঢোকানো গেল না। মাতৃ দর্শন না করে বাইরে দাঁড়িয়ে রইলেন। কি লজ্জার কথা! পরে ফিরে আসার সময় দেখি কতগুলো ভিখারি ওনাকে প্রণাম করতে আসছে। ভগবান জানেন কি দান করেছিলেন ওদেরকে। হরি, হরি, ও হরি, একবার এদিকে আয় তো, বলে তাদের কেয়ারটেকার কাম দারোয়ান হরিপদকে ডাকলেন রঞ্জনা দেবী। হ্যাঁ জেঠিমা, বলেন, বলে হরি এসে দাঁড়ালো। তুই কাল সকালবেলা জ্যাঠাবাবুর পেছন পেছন বাজারে যাস তো, তবে দেখিস তোকে যেন দেখতে না পায় তোর জ্যাঠাবাবু। ঠিক আছে, কিন্তু কেন জেঠিমা? দেখবি কাদের কাছ থেকে তোর জ্যাঠাবাবু জিনিসপত্র কেনে, বিশেষ করে ফুলটা। রোজ রোজ বাসি ফুল কে দেয়? আগে ঠিক আছে জেঠিমা, আমি গোয়েন্দার মতো চুপি চুপি চলে যাব জ্যাঠাবাবুর পেছন পেছন। জ্যাঠাবাবু কিচ্ছুটি টের পাবে না, বলে হরি ফুল গাছে জল দিতে চলে গেল। যদিও হরির ফুল গাছে ফুলই ফোটে না, তাই তো ফুল নিয়ে এত সমস্যা। পরের দিন সকালে পুজো সারার পর চা নিয়ে বসতেই অর্পণবাবু বললেন, আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে। চায়ে চুমুক দিতে দিতে রঞ্জনা দেবী বললেন, কি? এই যে কার কাছ থেকে প্রতিদিন আমি ঠকে আসি। হরিকে পাঠানোর কি দরকার ছিল? এবারে ধরা পড়ে রাগে ফেটে পড়েন রঞ্জনা দেবী। বলেন, রোজই তো বিরক্ত হই, তুমি বুঝতে পারো না? সব বুঝি রঞ্জনা, কিন্তু জানো তো, যেদিনই বাজারের কোণে ওই বুড়ি মাটাকে অল্প কিছু ফুল নিয়ে চুপচাপ বসে থাকতে দেখি, তখন আমার মায়ের মুখটা মনে পড়ে যায়। ওনার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। এই বয়সে এভাবে মেরুদণ্ড সোজা রেখে নিজের ইনকামের টাকায় সংসার চালাচ্ছেন, কারোর সাহায্যও নেন না। ঘরে অসুস্থ স্বামী আছে, ছেলেরা দেখে না। দেখবে কি, সবারই তো অভাব। তাই একটু ফুল কিনি, যদি একটু উপকারে লাগে।
সবাই তো তাজা ফুল কেনে, তুমি না হয় কষ্ট করে একটি বাসি ফুলেই পুজো করলে। বুড়িমার শুকনো ফুলে পুজো করলে ঠাকুরটা কতটা অসন্তুষ্ট হবে আমি জানি না, তবে দুটো পেট সন্তুষ্ট হবে। অবাক চোখে চুপ করে বরের মুখের দিকে তাকিয়ে থাকে রঞ্জনা। কোনো কথা বলতে পারে না সে।